গুড মর্নিং টু অল অফ মাই স্টুডেন্টস। আজকে মুকুন্দরাম চক্রবর্তীর আত্মপরিচয় সম্পর্কে একটু আলোচনা করব। সেই আত্মপরিচয় কিন্তু গ্রন্থোৎপত্তির কারণ হয়ে দাঁড়ায়, তার গ্রন্থোৎপত্তির কারণ হয়ে দাঁড়ায়। দেখো, কবিতায় কবি পরিচিতি বা আত্মপরিচয় রীতির গুরুত্ব, যেটা হলো পঞ্চদশ ষোড়শ শতকের আগে পর্যন্ত বাংলা কাব্য বা মঙ্গল কাব্যে ভণিতা ভিন্ন কবি পরিচিতি বা আত্মপরিচয় বিরল দৃষ্ট। দেখা যায় যে পঞ্চদশ আর ষোড়শ শতকের আগে পর্যন্ত, মানে ওই সময়কালটাতে তো আমরা মুকুন্দরামকে পেয়েছি, ঠিক তার আগের তার আগে পর্যন্ত সময়কাল পর্যন্ত তার বাংলা কাব্য আর মঙ্গল কাব্যের ধারা বলতে আমরা মনসা মঙ্গল বুঝি, চণ্ডী মঙ্গল বুঝি, ধর্মমঙ্গল বুঝি। সেই সমস্ত মঙ্গল কাব্যে কবিদের যে ভণিতা, সেই ভণিতা ভিন্ন কবি পরিচিতি বা আত্মপরিচয় বিরল ছিল, কারণ সেখানে ভণিতাতেই তার পরিচয় দিয়ে দেওয়া হতো। ভণিতা যেমন চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে চণ্ডীমঙ্গল কাব্য বা মনসা মঙ্গল কাব্য যে কোনো ক্ষেত্রেই দেখা যেত, যে কোনো কবিতার ক্ষেত্রেই আগে, মানে আমরা দেখেছি গৌরাঙ্গ বিষয়ক পদগুলোতে, বা আমরা যে কোনো এই মঙ্গল কাব্যের ধারার আগে পর্যন্ত দেখেছি সেটা। যাই হোক, এখানে আমরা মুকুন্দরামে এসে দেখতে পাই যে সেখানে কিন্তু তার আত্মপরিচয় আছে, অর্থাৎ তার জীবনী, কোথায় জন্মগ্রহণ করেছেন তিনি, কোন জায়গায় কত সালে জন্মগ্রহণ করেছেন, কিভাবে তিনি এই কাব্য লিখলেন, কার পৃষ্ঠপোষকতায় লিখলেন, কোনো স্বপ্নাদৃষ্ট হয়ে লিখলেন নাকি এমনি লিখলেন, এই সমস্ত পরিচয় আমরা পেয়ে থাকি, যেটাকে আমরা বলে থাকি আত্মপরিচয়, এবং সেটাকে গ্রন্থোৎপত্তির কারণ বলে ধরে নেওয়া হয়। এর আগে পর্যন্ত কিন্তু একদম শেষে, মানে কবিতার বা পদাবলীর শেষে কবির ভণিতা থাকতো, যেখানে এই কবি লিখেছেন সেই ভণিতায় তার নামটা তিনি বুঝিয়ে দিয়ে যেতেন। যেমন গাহিলেন বড়ুচণ্ডীদাস, এই রকম ধরনের যে ভণিতাগুলো, বড়ুচণ্ডীদাসের ওটা দ্বিজচণ্ডীদাসের ওই পদ, এই পদগুলোর ক্ষেত্রেই ওই রকম ভণিতা থাকতো। যাই হোক, সংস্কৃত সাহিত্যে আত্মপরিচয় ছিল, কিন্তু তা ছিল বস্তুবিরোহী ও কল্পনা নির্ভর এবং অজনপ্রিয়। আমরা জানি যে প্রাচীন যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত ব্যক্তিসত্তা ছিল সমাজবন্ধনে আবদ্ধ। রাজা বা ধর্মীয় গোষ্ঠীর কাছে কবি চেতনা ছিল বন্ধকী, পারিপার্শ্বিকের কাছে প্রশ্নহীন আত্মসমর্পণ তখন একমাত্র সত্য, হৃদয় নিজের নয়, ছিল পরাশ্রিত। কিন্তু সমাজ বিবর্তনের নিয়মে স্থিতাবস্থার মধ্যেই জাগে বিরোধী শক্তি। তাই দিন যত যেতে লাগলো, ব্যক্তিগত সংশয়, চিন্তা, যুক্তি বা কল্পনার স্ফূর্তির আগ্রহে গণ্ডিবদ্ধ আঙ্গিকে আবদ্ধ কবিসত্তা কাব্যে খুঁজে চলেছিল মুক্তির পথ। কৃত্তিবাস মুকুন্দরাম থেকে সেই সাহিত্যিক রূপের প্রকাশ ও গতি। ভারতচন্দ্র এসে একটি সম এ পরিণতি লাভ করেছিল। একসময় স্বাভাবিকভাবে এই রীতিও প্রাণহীন হয়ে পড়েছিল। যাই হোক, গ্রন্থ বিবরণে যখন যাব তখন দেখা যাচ্ছে যে মুকুন্দরামের অভয়ামঙ্গল, যেটা অভয়ামঙ্গলে গ্রন্থোৎপত্তির বিবরণ অংশে প্রদত্ত আত্মপরিচয় একদিকে ছিল সমকালীন ইতিহাসের খণ্ডাংশ, অন্যদিকে ছিল দুঃখ দৈন্যপীড়িত কবি জীবনের ভগ্নাংশ। প্রথমেই পাই রাজশক্তির বিবরণ। ধন্য রাজা মানসিংহ, বিষ্ণু পদাম্বুজ ভৃঙ্গ, গৌরবঙ্গ, উৎকল অধিপ। গ্রন্থোৎপত্তির কারণ আমরা পাচ্ছি মুকুন্দরামের অভয়ামঙ্গলে। এছাড়া মধ্যযুগের বাংলা সাহিত্যে এরপর আছে মুঘল সুবেদারের, সম্ভবত এটি একমাত্র উল্লেখ। কিন্তু এই মানসিংহের সময় প্রজার পাপের ফলে ডিহিদার মাহমুদ শরীফের উদ্ভব হয়েছিল। বলা বাহুল্য যে রাজশক্তির দুর্বিচারের পিছনে প্রজার পাপজনিত এই সনাতনী বিশ্বাস আধুনিক যুক্তিতে সমর্থনীয় নয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে অনেক পরে বঙ্কিমচন্দ্র আনন্দ মঠে মতান্তরে কারণ নির্ণয়ে বিপরীত দিক থেকে ভাবতে শুরু করেছিলেন। ডিহিদার পদও এ সময় সৃষ্ট নয় বলে অনেকের অভিমত। তবু একথা স্বীকার্য যে মাহমুদ শরীফের মতো রাজকর্মচারী ও উজিরদের অত্যাচারে সেদিন গ্রাম বাংলার কোনো অংশে প্রভু গোপীনাথ নন্দী থেকে কবি পর্যন্ত বিভিন্ন শ্রেণীর জনমানসে নেমেছিল আশঙ্কার ধস। কারণ প্রধানত
করভার, যার মূলে নিহিত ছিল হয়তো জাতিগত বা বৃত্তগত বিদ্বেষ। সেই জন্য কুলে শিলে গুণে বাড়া ব্রাহ্মণ বৈদ্যদের অধিপতির দামিন্নার তালুকদার গোপীনাথ নন্দী রাজস্ব দানের দায়ে কোনো হেতু নাহি পরিত্রাণে। অবশেষে কবিকে দিয়া আপনার ঘর নিবারণ করিল ভর, দিন দিবসের দিল ভিক্ষা। ব্যক্তিগত অভিজ্ঞতার প্রকাশ, এখানে ওনার ব্যক্তি পরিচয় আছে, যেটা একটুখানি যদি আমরা এখানে বলে থাকি যে মাহমুদ শরীফ যখন দামুন্নায় ওনার জন্মগ্রহণ, এবং মাহমুদ শরীফের অত্যাচারে প্রায় সমগ্র দেশের প্রেক্ষিতে ছিল বিচ্ছিন্ন ঘটনা মাত্র, তবু আশ্চর্য যে অসাধারণ এই বর্ণনায় যেমন আছে রূঢ় বাস্তবের তাপ ও ভাব, তেমনই লেগেছে কবি মনের সহানুভূতির উত্তাপ। পেয়াদা সবার কাছে প্রজারা পালায় পাছে, দুয়ার চাপিয়া দেয় থানা, প্রজা হইল ব্যাকুলি, বেচে ঘরের কুড়ালি, টাকায় দ্রব্য বেচে 10 আনা। ব্যক্তিগত অভিজ্ঞতার প্রকাশে দেখা যায় যে দামুন্না গ্রামে রক্ষিত প্রাচীন পুঁথির প্রথম ও শেষাংশ থেকে কবির যে ব্যক্তি পরিচয় পাওয়া যায় তা তুলনামূলকভাবে খুবই সামান্য। জানা যায় পূর্বপুরুষদের বর্ধমানের রত্না নদীর তীরে দামুন্না গ্রামে ছিল বাস। একটি পুঁথি থেকে জানা যায় কবি বংশের পূর্বপুরুষ বিখ্যাত মাধব ওঝাকে বীরদিগর দত্ত দামিন্নায় এনেছিলেন। পূর্বপুরুষের নাম যথাক্রমে তপন ওঝা, উমাপতি, মাধব শর্মা, এবং তার 9 পুত্র ছিল। মতান্তরে ভাই বলা হয়ে থাকে, কিন্তু পুত্র ছিল। তার মধ্যে একজন ছিলেন জগন্নাথ মহামিশ্র। তার পুত্র গুণীরাজ, তার জ্যেষ্ঠ পুত্র কবিচন্দ্র এবং তার ছোট ভাইয়ের নাম ছিল মুকুন্দ শর্মা। জীবিকা ছিল কৃষিকার্য, জমি ছিল গোপীনাথ নন্দীর দেওয়া। গ্রামটি শঙ্কর চক্রাদিত্যের পীঠস্থান ছিল। গ্রামের মানুষের মতো কবিরাও ছিলেন শিবের উপাসক। যদিও কবি পিতামহ জগন্নাথ মিশ্র ছিলেন বৈষ্ণব আদর্শে বিশ্বাসী। বিপর্যয়ের পর কবি মুকুন্দরাম গ্রাম ছেড়ে স্ত্রী, ছোট ভাই রমানাথ, শিশুপুত্র এবং অনুচর দামোদর নন্দীকে নিয়ে মুরাই নদী পেরিয়ে ভেঙ্গুটিয়া গ্রাম ছেড়ে দ্বারকেশ্বর, নারায়ণ, পরাশর, আমোদর প্রভৃতি নদ নদী পার হয়ে গুচুড়ে গ্রামে এক পুকুর পাড়ে সাময়িকভাবে আশ্রয় নেয়। সেখানেই ঘটে সেই বিখ্যাত উক্তির ঘটনা, তৈলবিনা কৈলু স্নান করিনু উদক পান, শিশু কাঁদে ওদনের তরে। কবির জীবনেও এটি ছিল এক স্মরণীয় মুহূর্ত। স্বপ্নে কবি দেবী চণ্ডীর দর্শন পেয়েছিলেন এবং কাব্য রচনার আদেশ লাভ করেছিলেন। চণ্ডীর আদেশ পায়। আত্মসচেতনতা বোধ এবং ইতিহাস বোধের প্রকাশও ঘটেছে ওনার কাব্যে। শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের ফলে একদিকে দেখা যায় যে জনজীবনে চৈতন্যের জাগরণ ঘটেছিল, অন্যদিকে ঘটেছিল কবির আত্মচিন্তার উদ্বোধন। প্রসঙ্গত বলা যায় যে শেক্সপিয়ার কি ক্যাথলিক ছিলেন না পোপপন্থী ছিলেন তা নিয়ে আজ মতভেদের অন্ত নেই। যাই হোক, এই অংশটুকু না হয় বাদ দিলাম, কিন্তু এই অংশে ওনার যে অভয়মঙ্গলে কিন্তু ইতিহাস সচেতনতা বোধ এবং আত্মসচেতনতা বোধ তীব্র দেখা যায়। মুকুন্দরামের পূর্ববর্তী বাংলা কাব্যের ঐতিহ্য হিসেবে উল্লেখযোগ্য রুদ্রাক্ষ, প্রতিম, চর্যা কবিতা ও চর্যাকারের মাঝে মাঝে অন্তরঙ্গ হৃদয় উদ্ঘাটন দেখা গেছে। তবু সেখানেও স্বভাবের চতুষ্সীমা থেকে মুক্তি ছিল কবির কাম্য। নিঃস্ব ভাবীকরণ মুখ্য লক্ষ্য। সেই যুগের ধারণা থেকে অনেকখানি এগিয়ে এলেও এই নবজাগ্রত অনুভূতিকে মধ্যযুগের বাঙালি বস্তুজাগতিক কারণেই ভালোভাবে ধরতে পারেনি। কাব্যে কবি পরিচিতি আত্মজীবনী হওয়ার চেয়ে দেবদেবীর মহিমা কীর্তনই ছিল অতি নিবিষ্ট। মানে এখানে কবি পরিচিতির আত্মজীবনী এখানে যতটা আছে, এখানে দেবদেবীর মহিমাই ছিল অতি নিবিষ্ট। স্ব-আত্মা হতে চেয়েছিল পরমাত্মার আশ্রয়। তবু তুলনামূলকভাবে মনে হয় কৃত্তিবাসের পর একমাত্র মুকুন্দরামই সচেতনভাবে আত্মপরিচয় দিয়ে ইতিহাসবোধের নিদর্শন রেখে গিয়েছিলেন। তো ওনার কাব্যে ইতিহাসবোধের নিদর্শন পাওয়া যায় মুকুন্দরামের কাব্যে। কৃত্তিবাসের পর কিন্তু কৃত্তিবাস ওঝার পর মুকুন্দরামের কাব্যে দেখা যায় ইতিহাসবোধ এবং আত্মসচেতনতা বোধ। তো আশা করি এই যে ওনার জন্ম এবং কিভাবে মাহমুদ শরীফের অত্যাচারে উনি স্বপ্নাদেশ পেয়ে কিভাবে উনি এই অভয়মঙ্গল রচনা করেছিলেন এবং ওনার কাব্য কিভাবে এগিয়েছিল, কোথায় উনি কাব্য লেখা শুরু করেছিলেন এবং ওনার কাব্যে কোন বোধ বেশি জাগ্রত হয়েছিল, এছাড়াও
ওনার এটাই ছিল ওনার গ্রন্থ বিবরণ বা গ্রন্থোৎপত্তির কারণ, গ্রন্থের উৎপত্তির কারণ এবং আত্মপরিচয়। আশা করি এইটুকু জানলেই যদি কোনো কোথাও যদি মানে বাংলা অনার্সের ক্ষেত্রে বা এমএতেও যদি কোথাও মুকুন্দরামের গ্রন্থোৎপত্তির কারণ বেশি বড় দেয় না, খুবই ছোট 2 থেকে 4 নম্বরের মধ্যে আসে, যদি দেয় তাহলে আশা করি লেখা যাবে। নোট ডাউন করে নিও তোমরা প্রত্যেকে, এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দিও, লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।